নমস্কার বন্ধুরা, আজকে বর্ষার স্নাত দিনে আপনাদের সাথে গল্প করতে এলাম। আমার ভিডিও মূলত এই প্রজন্মের, আমাদের পরবর্তী প্রজন্মের তরুণ তরুণীদের জন্যে। আমি জানি আমার সমবয়সী বা আমার থেকে বয়সে বেশি অনেক মানুষ আমার ভিডিও দেখেন। সকলকেই আমি তুমি বলেই সম্বোধন করছি। এটা অনেকটা নৈকট্য বোঝায় সম্পর্কের ক্ষেত্রে। আর বয়স্কদের জন্যে আমার প্রণাম রইল, আমার ভালোবাসা রইল। আজকে আমরা আলোচনা করব সেই তরুণ তরুণীদের কথা। আমি মূলত বলবো, শোনো, তোমরা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তাহলে তোমাদের টাকা আসবে কোথার থেকে? কোনো ম্যাজিক নেই। ব্যাংকের যে সুদ, সে সুদ ইনফ্লেশনকেই বিট করতে পারে না প্রায়শই। ইনফ্লেশন যদি অ্যাভারেজ ইনফ্লেশন 6%, ব্যাংকে 6%, 6.5% তোমরা সুদ পাবে, তাহলে তো ইনফ্লেশনটাই বিট হচ্ছে না বহু ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের টাকাটা বাড়বে কেমন করে? ভবিষ্যতের সঞ্চয় হবে কেমন করে? রিটায়ারমেন্টের জন্য টাকা তৈরি করবে কেমন করে? সাধারণ চাকরি করে, ব্যবসা করে লাখ লাখ টাকা তৈরি করা যাবে না। তাহলে উপায়? ভবিষ্যতের চিন্তা, বাড়ি তৈরি, গাড়ি কেনা, রিটায়ারমেন্টের পরে জীবন কিভাবে চালাবো। অর্থাৎ তোমাদের বিয়ে থা করার আগে, সন্তান নেবার আগে অন্তত অর্থনৈতিকভাবে একটু নিজের পায়ে দাঁড়িয়ে নাও। সেই জন্যই আমার আশা। একটাই পথ, শেয়ার মার্কেট। তোমরা বলবে, সিনেমাতে বাবা কাকার মুখে শুনেছি শেয়ার মার্কেট মানে জুয়া। ভুল ধারণা। তোমাদের আমি ট্রেডিং করতে বলছি না, তোমরা ইনভেস্ট করবে। এর জন্য বিশেষ জ্ঞানের দরকার নেই। একটা গল্প বলি। একবার একটা সমীক্ষা হয়েছিল। একটা 10 বছরের বাচ্চাকে কিছু শেয়ার পিক করতে বলা হয়েছিল, আর একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে কিছু শেয়ার পিক করতে বলা হয়েছিল। 5-10 বছর বাদে দেখা গেল বাচ্চা ছেলেটা যে শেয়ারগুলো পিক করেছে তার রিটার্ন বা গ্রোথ অনেক অনেক বেশি। আর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নানা রকম ফিনান্সিয়াল অ্যানালিসিস করে, বিভিন্ন ফিনান্সিয়াল ম্যাট্রিক্স বিচার করে যে শেয়ারগুলো সিলেক্ট করেছে তার রিটার্ন ওই বাচ্চাটির থেকে অনেক কম। কিন্তু বাচ্চাটির কোনো, সে 10 বছরের বয়স, 4-5-এ পড়ে, তার কোনো অর্থনীতির জ্ঞান নেই, কিন্তু সে বুঝেছিল কোন কোম্পানিটা আমার কাছে প্রিয়। ডিজনি, আমাজন, মাইক্রোসফট, এই নামগুলো তার খুব চেনা। সে এই কোম্পানিগুলোই সিলেক্ট করেছিল কিছু না বুঝেই। তার কারণ কাস্টমার সবচেয়ে ভালো বোঝে কোন কোম্পানির পারফরমেন্স কীরকম। অতএব এর জন্য খুব বেশি লেখাপড়া তো করার দরকার নেই। আপনি দেখে শুনে নামি দামি কোম্পানি, আচ্ছা টাটা সম্বন্ধে আপনাকে চিন্তা করতে হবে যে কালকে ওরা টাকা মেরে দিয়ে পালিয়ে যাবে। তাহলে টাটার অন্তত 10টা-20টা কোম্পানি রয়েছে স্টক মার্কেটে, তাদের শেয়ার আমি কিনতেই পারি। অড্রেস, বাজাজ। আমি মূলত কয়েকটা কথা বলতে এসেছি যে প্রথম যারা বিনিয়োগ করতে যাচ্ছ, তোমরা ধরো কলেজে পড়ো, হাত খরচ তোমাদের প্রত্যেকেরই মাসে 200-500 টাকা হাত খরচ হয়। অনেকে আবার বলবেন আমার বন্ধুরা, আরে সংসার চলে না, কি করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করব? সে তো হাজার হাজার টাকার ব্যাপার না। মাসে 500-1000 টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন। আজকে দেখুন তো, খুব নিম্ন শ্রেণীর আয়, যার 20,000-25,000 টাকা আয়, সেও দিনেই ধরুন অন্তত 50 টাকার বেশিরভাগই নেশা, পান, সিগারেট, বিড়ি, চাতে খরচ করেন। তোমরা নানা রকম জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খাচ্ছ, মাসে কত টাকা খরচ হচ্ছে? অর্থাৎ মাসে 500-1000 টাকা বিনিয়োগ করা তোমাদের কাছে কোনো সমস্যাই না।
অর্থাৎ অর্থ এখানে সমস্যা না। আর একটা অর্থের প্ল্যানিং তো তোমাদের বহুবার বলেছি, যে আমরা যেটাকে এতদিন ধরে জেনে এসেছি যে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার দ্যাট ইজ সেভিংস, এই ফর্মুলাটা ভুলে যাও। নতুন করে চিন্তা করো, ইনকাম মাইনাস সেভিংস, যেটা পড়ে থাকবে তাই দিয়েই সংসার চালাতে হবে। অর্থাৎ সেই ফর্মুলা 50-30-20, 50 আমার ওয়ান্ট, আমার দৈনন্দিন প্রয়োজনের জন্যে, আর 30 হচ্ছে শখ আহ্লাদ, লাক্সারি লাইফস্টাইলের জন্যে, 20% সেভিংস। তাহলে আমার 20,000 টাকা আয় হলে 20,000-এর 20% হচ্ছে 4,000। 4,000 আগে আপনি সরিয়ে রাখুন, তারপরে 16,000 টাকা দিয়ে আপনার সংসার চালানো, শখ আহ্লাদ করার চিন্তা করুন। এই হচ্ছে নিয়ম। তাহলে আমাদের মাথায় রাখতে হবে মাসের 1 তারিখে, সেই রেড লেটার ডে, যেদিন হঠাৎ করে মেসেজ এলো, ইউর স্যালারি হ্যাজ বিন ক্রেডিটেড ফর রুপিস এত, ওই একটা দিনই আনন্দের, আর বাকি 29টা দিন শুধু ডেবিটেড মেসেজ আসছে। তাহলে ওই যেদিনে আপনি ওই মেসেজটা, রেড লেটার ডেতে মেসেজটা পেলেন যে 20,000 ক্রেডিটেড, সেদিনে আপনি 4,000 টাকা আলাদা সরিয়ে দিন, বাকি 16,000 টাকা আপনি আপনার খরচের জন্য রাখুন। সেখান থেকে কিছু বাঁচাতে পারলে আরও ভালো। অতএব আমাদের আয় নেই, কী করে বিনিয়োগ করবে, এসব বাজে কথা, একেবারে বাজে কথা। পয়সা আমাদের আছে, আমরা বিনিয়োগ করতে চাইলে, তাহলে সেই বিনিয়োগ করতে হলে আপনাদের যারা আজকে 2025-এ নতুন করে, তারা বলবেন মার্কেটের অবস্থা তো এখন টালমাটাল। আরে মার্কেট আপনাকে বুঝতে হবে না। আপনি কি 1 দিনের জন্যে, 7 দিনের জন্য বিনিয়োগ করতে এসেছেন? অন্তত যদি 5 বছরের জন্যে ইনভেস্ট করতে রাজি থাকেন তবেই আসবেন, না হলে আসতে হবে না শেয়ার মার্কেটে। 5 বছর হরাইজেন অন্তত, বেশি 10 বছর, 15 বছর, 20 বছর হলে আরও ভালো। তাহলে আপনার ওই কবে মার্কেট ডাউন হলো, কবে আপ হলো, কবে ক্র্যাশ হলো, আপনার কিচ্ছু জানার দরকার নেই। এখন সবাই বলবে এখন তো এই যুদ্ধ লেগেছে ইরান ইসরায়েল, এখন তো ভোলাটাইল মার্কেট। তাতে আপনার বাপের কি ভোলাটাইল মার্কেট? আপনি যখনই পাবেন একটা ভালো দেখে শেয়ার কিনে রাখুন, 500-1000 টাকার ভিতর, আপনার সামর্থ্যের ভিতর প্রতি মাসে একটা করে শেয়ার কিনুন, এবং সেটা যেন বিভিন্ন কোম্পানির হয় এবং একই সেক্টরের জন্য না হয়, ডাইভার্সিফিকেশান হতে হবে। আজকে যদি আমি পাওয়ার কিনি, কালকে আমি ফাইন্যান্স কিনবো, পরশু আমি ব্যাংকিং কিনবো, তারপর দিন আমি রিয়েল এস্টেট কিনবো, তারপর দিন আমি গ্যাস অয়েল কিনবো। এইভাবে সেক্টরটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে একটা কোম্পানি ডুবলে আমার বাকি শেয়ারগুলোর কোম্পানি ভালো থাকে। হতেই পারে আমি 10টা স্ক্রিপ্ট কিনলাম, 10টা কোম্পানি, তার ভিতর 2টো কোম্পানি ডুবে গেল, 8টা কোম্পানি আমাকে যা রিটার্ন দেবে, ও 2টো কোম্পানি ডোবাতে আমার কিচ্ছু এসে যাবে না। আজকে আমি ব্যাংকে 7%, 7.5%, 6.5% এই রেঞ্জে ইন্টারেস্ট পাচ্ছি। আমরা যদি অন্তত 5 বছরের জন্য ইনভেস্ট করি, অন্তত আমরা 15-20% রিটার্ন পাবই। এ পুরনো দিনের ট্র্যাক রেকর্ড বলছে, এর কোনো ভুল নেই। এমন অনেক শেয়ার আছে যা 20 বছর আগে 10,000 ছিল, সেটা আজকে 1 লাখ হয়ে গেছে, 10 গুণ বেড়ে গেছে। এরকম শেয়ারও আছে 4 বছর 5 বছরে 3 গুণ 4 গুণ বেড়ে গেছে, তার মানে 300%, 400% তার গ্রোথ হয়েছে। বাজাজ ফাইন্যান্স দেখুন, এমআরএফ টায়ার দেখুন, স্কট, এসআর মোটর, বহু কোম্পানি আছে যারা 4 বছর 5 বছরে দারুণ রিটার্ন দিয়েছে, যা আপনি কোনো দিন ব্যাংক থেকে বা অন্য ইনভেস্টমেন্ট থেকে কল্পনাও করতে পারবেন না। শুধু আপনাকে একটু চোখ কান খুলে ইনভেস্ট করতে হবে। কিছু লোক বলবে আমি তো 2 দিনের ভিতর ডাবল করেছি টাকা, 3 দিনের ভিতর ডাবল করেছি, ওই 2 টাকার একটা শেয়ার কেন, পেনি স্টক, এইসবে যাবেন না।
আপনার বোধ বুদ্ধি অনুযায়ী ভালো কোম্পানি দেখে, ভালো স্ক্রিপ্ট দেখে, যাদের বাজারে ব্যবসার সুনাম আছে। হিন্দুস্তান লিভার গত 50-100 বছরে কোনো দুর্দিন শুনেছেন? আইটিসি কোম্পানির দুর্দিন শুনেছেন? এরকম রিলায়েন্স দেখে আপনি ইনভেস্ট করুন আপনার সামর্থ্যের ভিতর। শেয়ার কেনা মানে আপনি ওই কোম্পানির একটা ছোট্ট ভাগিদারি হয়ে গেলেন, অংশীদার হয়ে গেলেন। এখন প্রশ্ন, তাহলে লোকে শেয়ার মার্কেট সম্বন্ধে এত ভয় দেখায় কেন? ভয় দেখায় হচ্ছে ভুল পথে আপনাদের ইনভেস্টমেন্ট করতে বলে। কেউ বলে এই শেয়ারটা আজকে 10,000 টাকা কিনে নে, দাম পড়েছে। আপনি কিনলেন, তারপরে পরে দেখলেন ওটা আরও তলানিতে চলে যাচ্ছে। এভাবে ইনভেস্ট করবেন না। আপনার যত টাকা সেটাকে আস্তে আস্তে ছড়িয়ে দিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন শেয়ারে এবং বিভিন্ন সেক্টরে। তার জন্যে বন্ধুরা বলবে কাকু কি করব? কিচ্ছু করতে হবে না। বহু ব্যাংক আছে, প্রায় সমস্ত ব্যাংকেই, সরকারি বেসরকারি ব্যাংকে তুমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারো, ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারো, অথবা অনলাইনে বিভিন্ন কোম্পানির নাম দেখবে, গুগলে সার্চ করলেই বিখ্যাত বিখ্যাত কোম্পানি, আমি কারোর নাম বলছি না, কেউ পার্সোনালি জানতে চাইলে বলে দেবো। সেখানে আপনার আধার কার্ডের কপি, প্যান কার্ডের কপি এবং আপনার সেভিংস অ্যাকাউন্টের নাম্বার দিলে অনলাইনেই আপনার অ্যাকাউন্টটা 2-3 দিনের ভিতর খুলে যাবে। দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। এখন তোমরা বলবে কাকু ডিম্যাট অ্যাকাউন্ট মানে কি? ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে যেমন তোমরা সোনা ব্যাংকের লকারে রাখো, তোমাদের টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখো। ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে এখন শেয়ার আর ফিজিক্যালি ইস্যু হয় না, সব ডিজিটালি। এই ডিজিটালি যে তোমার যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন শেয়ার কিনছো, এগুলো সমস্ত রেকর্ডেড হয় একটা কোম্পানির খাতায় ডিজিটালি। তোমার নামে কত শেয়ার কেনা আছে, সেখান থেকে বিক্রি হলে মাইনাস হয়ে যায়, নতুন শেয়ার কিনলে যোগ হয়। অতএব এটা একটা লকার টাইপের, কিন্তু এখান থেকে ট্রেড করতে পারবে না। ট্রেড করার জন্য তোমাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। সেটাও এই সমস্ত বিভিন্ন কমিশন এজেন্টরা আছে, পার্টিরা আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিখ্যাত বিখ্যাত কোম্পানি, তারা সমস্ত ব্যবস্থা করবে। তোমার শুধু ফোনে বলবে আমি আজকে এই শেয়ারটা কিনতে চাই, আমি এটা বেচতে চাই, সমস্ত হয়ে যাবে। শুধু তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা করে রাখতে হবে। এই মোটামুটি ব্যাপার। ব্যাংকে করলে একটু কমিশনটা বেশি, প্রাইভেটে করলে ডিসকাউন্ট এজেন্টদের কাছে করলে কমিশনটা, যে শেয়ার কেনা বেচার যে কমিশনটা, সেটা একটু কম হয়। অতএব পয়সাটা কোনো প্রবলেম না। যারা মনে করো যে শেয়ার মার্কেটের জন্য লাখ লাখ টাকা আমার সঞ্চয় থাকতে হবে, বড়লোক হতে হবে, তবে আমি ইনভেস্ট করতে পারবো, তারা ভুল বলছো। তোমার 500 টাকা 1000 টাকা দিয়ে তুমি শুরু করতে পারো। প্রতি মাসে তুমি ছোট ছোট করে একটা একটা করে শেয়ার কিনতে পারো। শুধু তোমার বাজেটটা ঠিক করতে হবে। এই যে 50-30-20 ফর্মুলা এবং সেভিংসটা আলাদা করে রাখা, এই অভ্যেসটা করতে হবে, এই ডিসিপ্লিনটা করতে হবে। আর শো আপ করবে না জীবনে। অন্তত চাকরি বাকরি পাওয়ার পরে 10 বছর 15 বছর একেবারে শো আপ করবে না, লোক দেখাবে না, একটু ডাউন টোডেন হয়ে থাকবে, একটু লো লেভেলে থাকবে। তোমার যা ক্ষমতা তার থেকে শো করবে কম। অপ্রয়োজনীয় খরচ এখনই করো না, আগে সঞ্চয় করো, আগে একটা ভালো কর্পাস তৈরি করে নাও, তারপরে তুমি বাড়ি ঘর করো, গাড়ি কেনো, বিয়ে করো, যা ইচ্ছে করো। আগে নিজেকে একটু অর্থনৈতিকভাবে শক্ত মাটির উপর দাঁড় করাও। সেই জন্যই তো আমাদের বলা। তখন ব্যাংকে ওই একটু একটু করে জমিয়ে
কিচ্ছু করতে পারবে না। যারা 2025-এ নতুন করে শেয়ার মার্কেটে, বয়স্ক মানুষদের আমি বলছি না এই বয়সে নতুন করে শেয়ার মার্কেটে যে ঢুকতে, যাদের বয়স 20, 18 হলে নিজেরাই তোমরা অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারো। যারা পড়াশুনো করছো, ইঞ্জিনিয়ারিং পড়ছো, কলেজে পড়ছো, মেডিকেল পড়ছো, সঞ্চয় করা শেখো। পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ বিশেষজ্ঞ এবং পৃথিবীর অন্যতম ধনী ওয়ারেন বাফেট 11 বছর বয়সে প্রথম তিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলেন। তার ফল তিনি আজকে পাচ্ছেন। সেই ইনভেস্টমেন্ট চক্রবৃদ্ধি আমাদেরকেও এসব শেখায়নি। এবং তোমার স্কুল কলেজে যে কোর্সেই তুমি পড়ো, টাকা কি করে বাড়াতে হবে, শেয়ার মার্কেটে কি করে ইনভেস্ট করতে হবে, মিউচুয়াল ফান্ডে কী করে ইনভেস্ট করতে হবে, এসব কেউ শেখায়নি। বরং শেখায় যে টাকায় সুখ দেয় না, টাকাই জীবনের সব নয়। তবে টাকা ছাড়া জীবনে কোনো কিছুই হয় না, এটাও মনে রাখতে হবে। টাকা না থাকলে বউও থাকবে না, প্রেমিকও থাকবে না, কেউ থাকবে না। টাকায় সুখ হয়তো নাও দিতে পারে, কিন্তু টাকা না হলে জীবনে বেঁচে থাকাটাই যাবে না। আজকাল প্রায় দেখতে পাচ্ছেন, কখনো কসবায়, কখনো ট্যাংরায় পুরো পরিবার আত্মহত্যা করছে। কেন? দেনার দায়, আর্থিক প্রতিবন্ধকতার কারণে পুরো পরিবার আত্মহত্যা করছে। এই জন্য একটা মড়ক লেগেছে বিভিন্ন জায়গায়, কখনো বাঁকুড়া, কখনো বীরভূম, কখনো মিদনাপুর, কখনো কলকাতায়। পুরো পরিবার একসাথে আত্মহত্যা করছে, ধারে জর্জরিত হয়ে। আজকে এই পর্যন্ত। আমি আবার আসবো নতুন একটা কাজের ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।